এবারের বিশ্বকাপ জিতবে কে? এই প্রশ্ন যদি করা হয় তবে বেশিরভাগের উত্তর হবে হয় স্পেন নয়তো ফ্রান্স। ফ্রান্সকে কেন এত ফেভারিট মানা হচ্ছে এবারের বিশ্বকাপের জন্য? অবশ্যই তাদের শক্তিশালী একটি স্কোয়াড রয়েছে, তবে তাদের শক্তির সবচেয়ে বড় জায়গা হলো তাদের অ্যাটাকারদের লাইন আপ অথবা ফরওয়ার্ডদের লাইন আপ। সেই ফরওয়ার্ডদের লাইন আপে আসলে কী নেই? ওসমান ডেম্বেলে রয়েছেন, যিনি গত বছর ব্যালন ডিওর জিতেছেন এবং এই বছরেও ব্যালন ডিওরের অন্যতম ফেভারিট দাবিদার। সেখানে তাদের সবচেয়ে বড় স্টার কিলিয়ান এমবাপ্পে রয়েছেন। পিএসজির দুইজন ইমার্জিং স্টারও এখন বলা ভুল হবে, পিএসজির দুইজন এখন বর্তমানে প্রতিষ্ঠিত দুইজন প্লেয়ার অ্যাটাকার দিজের দুয়ে রয়েছেন। সেখানে কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরও আছে আকর্ষণীয় উপহার। বারকোলা রয়েছেন, ম্যানচেস্টার সিটিতে খেলেন রায়ান চেরকি রয়েছেন এবং এবার বুন্দেশলিগার সেরা প্লেয়ার যিনি নির্বাচিত হয়েছেন এবং বায়ার্ন মিউনিখের অন্যতম সেরা প্লেয়ার মাইকেল অলিসে রয়েছেন। সব কিছু যদি বিবেচনা করা হয় তাহলে ফ্রান্সের অ্যাটাক বিশ্বের সেরা অ্যাটাক বর্তমানে। এমনকি সেখানে অনেকেই বাদ পড়েছেন, হুগো একিটিকে বাদ পড়েছেন, যিনি লিভারপুলের স্ট্রাইকার। ইনজুরিতে আক্রান্ত হয়ে তিনি বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গিয়েছেন। সেখানে আরেকজন বাদ পড়েছেন কোলো মুয়ানি, যিনি টটেনহামের স্ট্রাইকার। আপনাদের হয়তো অনেকের মনে থাকার কথা 2022 বিশ্বকাপের ফাইনালে এমি মার্টিনেজ ঠিক লাস্ট মোমেন্টে ফ্রান্সের যে প্লেয়ারের শট আটকে দিয়েছিলেন পা দিয়ে, সেই কোলো মুয়ানিও কিন্তু এবার জায়গা পাননি, যদিও তিনি বেশ ট্যালেন্টেড একজন স্ট্রাইকার। সো সব কিছু মিলিয়ে এবার বিশ্বকাপে যদি বলা হয় কোন দেশের অ্যাটাক সবচেয়ে ভয়ঙ্কর, তাহলে অবশ্যই ফ্রান্সের নাম সবার প্রথমে বলতে হবে। কিন্তু এত স্ট্রাইকার থাকা সত্ত্বেও তারা কি নিশ্চিতভাবেই ভালো করবেন এবারে বিশ্বকাপে? এই প্রশ্নটা কিন্তু রয়ে যায়। ঠিক কেন এই প্রশ্ন বা কেন এই শঙ্কা? আপনি যদি ফ্রান্সের মিডফিল্ডের দিকে তাকান তাহলে ফ্রান্সের মিডফিল্ডে ক্রিয়েটিভ মিডফিল্ডারের বা সৃজনশীল মিডফিল্ডারের একটা অভাব রয়েছে। অবশ্যই তাদের মিডফিল্ডের অন্য যে পজিশন বা অন্য ক্রাইটেরিয়ার দিক থেকে তাদের মিডফিল্ড অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস বা আপনি ভালো বলতে পারেন, কিন্তু যখনই আপনি ক্রিয়েটিভ মিডফিল্ডারের কথা বলবেন সেখানে হয়তো বা তাদের ল্যাকিংস রয়েছে। আপনি যদি ফ্রান্সের আগের দুই বিশ্বকাপের দিকে তাকান, 2018 বিশ্বকাপ, সেই বিশ্বকাপে ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডে ছিল, অর্থাৎ যার কাজ হলো প্লে মেকিং করা, স্ট্রাইকারদের গোল করতে সহায়তা করা এবং খেলাটাকে রান করা। সেখানে 2018 বিশ্বকাপে তাদের ছিল পল পগবা। 2018 সালে বিশ্বের অন্যতম সেরা অ্যাটাকিং মিডফিল্ডার ছিলেন। তার সঙ্গে তাকে সঙ্গ দিতেন অ্যান্তোনিও গ্রিজম্যান, যিনি অ্যাটাক থেকে নিচে নেমে আসতেন এবং তাকে সহায়তা করতেন। 2022 বিশ্বকাপে যদি আমি যাই তাহলে 2022 বিশ্বকাপে ফ্রান্সের মেইন অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লেমেকার ছিলেন অ্যান্তোনিও গ্রিজম্যান। শুধু ফ্রান্সের না, আপনি যদি সেই বিশ্বকাপের সম্পূর্ণ পরিসংখ্যান ঘাঁটেন তাহলে সেরা অ্যাটাকিং মিডফিল্ডার বা প্লেমেকার তিনি হলেন অ্যান্তোনিও গ্রিজম্যান এবং অ্যান্তোনিও গ্রিজম্যানকে সঙ্গ দিয়েছিলেন অ্যাদ্রিয়েন রাবিওত। সেই দুইজনের সমন্বয়ে ফ্রান্স সেবার বিশ্বকাপের ফাইনাল খেলেছিলেন এবং ফাইনালে অ্যান্তোনিও গ্রিজম্যান যেহেতু খুব একটা ভালো খেলেননি, সে কারণে কিন্তু ফ্রান্স সেবার ফাইনাল আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল। সব কিছু যদি বিবেচনা করা হয় তাহলে 18 বিশ্বকাপ এবং 2022 বিশ্বকাপে ফ্রান্সের কিন্তু ক্রিয়েটিভ যে মিডফিল্ডারের কথা বলা হচ্ছে, অর্থাৎ যারা মূলত সৃজনশীল কাজ করে থাকেন, অ্যাটাকারদের গোল করতে সহায়তা করে থাকেন, সেদিক থেকে বিবেচনা করলে 18 এবং 22 বিশ্বকাপে ফ্রান্সের কোনো ল্যাকিংস ছিল না। কিন্তু যদি আপনি 26 বিশ্বকাপের দিকে তাকান তাহলে সেই বিশ্বকাপে ডিফেন্সিভ মিডফিল্ডার রয়েছে বা অন্যান্য গুণের যে মিডফিল্ডার বা অ্যাট্রিবিউটের যে মিডফিল্ডার থাকার কথা সেগুলো রয়েছে, কিন্তু ক্রিয়েটিভ মিডফিল্ডারের কথা যদি বলা হয় তাহলে সেখানে একটা ল্যাকিংস রয়েছে। অবশ্যই অ্যান্তোনিও গ্রিজম্যান এখন নেই, তিনি অবসর নিয়েছেন। রাবিওত রয়েছেন, যিনি 22 বিশ্বকাপে খেলেছেন, কিন্তু রাবিওত তার প্রাইম টাইম এবং বা পিক টাইম হারিয়ে ফেলেছেন। তাহলে কি ফ্রান্সের যে অ্যাটাকার রয়েছেন তারা কি ভালো করতে পারবে না? এখানে অবশ্যই ভিন্ন একটা পয়েন্ট দাঁড় করানো যায়। তাদের ক্রিয়েটিভ মিডফিল্ডারের অভাব থাকলেও তাদের যে অ্যাটাকারগুলো রয়েছে তারা বেশ ভার্সেটাইল। আপনি যদি ওসমান ডেম্বেলের দিকে তাকান, ওসমান ডেম্বেলে কিন্তু টিপিক্যাল স্ট্রাইকার নন। তিনি পিএসজিতে একজন স্ট্রাইকার হিসেবে খেললেও ফলস 9 হিসেবে খেলেন। তিনি মাঝমাঠে নেমে আসেন, মাঝমাঠে নেমে এসে মিডফিল্ডারদের সঙ্গে একটি কম্বিনেশন তৈরি করেন এবং তারপরে তিনি অ্যাটাকে যান, অর্থাৎ তিনি শুধু গোল করেন না, অন্যদের দিয়ে গোল করান। এবং যদি আপনি বারকোলার কথা বলেন, দিজের দুয়ের কথা বলেন, অর্থাৎ ওসমান ডেম্বেলের আরেক দুই সতীর্থ পিএসজির, তাদের দিকেও যদি তাকান তারা কিন্তু শুধুমাত্র একটি পজিশনেই নির্দিষ্ট নয়, তারা তাদের পজিশন সুইচ করতে পারেন। তারা লেফট সাইডে খেলতে পারেন, রাইট সাইডে খেলতে পারেন এবং বিভিন্ন পজিশনে তারা ভালো খেলেন। একইভাবে আপনি যদি ম্যানচেস্টার সিটির রায়ান চেরকির দিকে তাকান তাহলে তিনিও কিন্তু একজন স্ট্রাইকার নন, তিনি কিন্তু ক্রিয়েটিভ একজন মিডফিল্ডারের মতোই নাম্বার 10 রোল প্লে করে থাকেন। সো তিনি নিজেও অ্যাটাকারদের গোলে সহায়তা করতে পারেন। এছাড়াও আপনি যদি বায়ার্ন মিউনিখের মাইকেল অলিসের দিকেও তাকান,
তিনি রাইট সাইডে খেলা শুরু করেন ঠিকই, কিন্তু তিনি কাট ইন করে মাঝ মাঠে চলে আসেন, মাঝ মাঠে চলে এসে মিডফিল্ডারদের সঙ্গে কম্বিনেশন করেন এবং সেখান থেকে তার খেলা মেক করেন। সব কিছু বিবেচনা করলে তাদের স্ট্রাইকার বা তাদের অ্যাটাকিং লাইন, ফরওয়ার্ড লাইন এত বেশি ভার্সেটাইল, দিদিয়ের দিশম চাইলেই তাদেরকে মেকশিফট হিসেবে বা এমনভাবে তার ফরমেশন সাজিয়ে নিতে পারবেন যেটাতে অ্যাটাকিং মিডফিল্ডার বা একজন প্লেমেকারের যে ভূমিকা সেটি হয়তোবা কমিয়ে আনতে পারেন। তবে এত সব কিছুর পরেও তাদের একজন ফিজিক্যাল নাম্বার 9 বা একজন ফক্স ইন দ্য বক্সের কিন্তু অভাব রয়েছে। 2022 বিশ্বকাপে তাদের এই রোলে খেলেছেন অলিভিয়ার জিরুড এবং তিনি অন্যতম সেরা ছিলেন সেই বিশ্বকাপে। এবারের বিশ্বকাপে তিনি নেই, তিনি অবসর নিয়েছেন। তার জায়গায় হয়তো আপনি প্রশ্ন করতে পারেন বা বলতে পারেন মার্কাস থুরাম রয়েছেন, তিনি বেশ ফিজিক্যাল একজন স্ট্রাইকার, তিনি অনেক শক্তিমত্তা একজন স্ট্রাইকার, তিনি হেড করতে পারেন, এরিয়ালে ভালো। কিন্তু মার্কাস থুরাম এবং অলিভিয়ার জিরুদের প্রোফাইল কিন্তু আলাদা। অলিভিয়ার জিরুদ যেরকম টিপিক্যাল নাম্বার 9 ফক্স ইন দ্য বক্স আমরা যেটাকে বলি বা টার্গেটম্যান বলি, অর্থাৎ আপনি যখন বক্সে বল ফেলবেন তখন জিরুড সেই বলটা রিসিভ করে গোল করবে বা হেড দিয়ে গোল করবে বা যে কোনো সেট পিস থেকে। মার্কাস থুরাম কিন্তু টিপিক্যাল নাম্বার 9 নন। মার্কাস থুরাম একজন মডার্ন বা আপনি হাইব্রিড নাম্বার 9 বলতে পারেন, যিনি নিচে নেমে আসেন, দুই উইং সাইড দিয়েও যিনি দৌড়ান বা বল নিয়ে দৌড়ান বা আরও বেশ কিছু কারণে তিনি টিপিক্যাল বা টার্গেট নাম্বার 9 আপনি তাকে বলতে পারছেন না। সো এই দিক থেকে বিবেচনা করলেও একজন অলিভিয়ার জিরুড বা টার্গেট ম্যানের অভাব রয়েছে ফ্রান্সের। সো সব কিছু বিবেচনা যদি ধরা হয় তাহলে অবশ্যই ফ্রান্সের অ্যাটাক এবারে বিশ্বকাপে বা যতগুলো দল খেলছে সবগুলো দলের মধ্যে সেরা অ্যাটাক লাইন বা সেরা ফরওয়ার্ড লাইন তাদের। কিন্তু সৃজনশীল মিডফিল্ডারের যেহেতু তাদের অভাব রয়েছে বা ক্রিয়েটিভ মিডফিল্ডারের যেহেতু তাদের অভাব রয়েছে, সেদিক বিবেচনা করলে তারা আসলে কতটুকু ডেলিভার করতে পারবেন সে প্রশ্ন কিন্তু থেকেই যায়।